বিপিএল ফিক্সিং ইস্যু, পেমেন্ট জটিলতা থেকে শুরু করে নানা বিষয়ে আলোচনা ছাপিয়ে গেছে মাঠের খেলাকেও। এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার এবং কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। একাধিক গণমাধ্যম বিসিবির সূত্রের বরাত দিয়ে গতকালকে জানাচ্ছিল যে বাংলাদেশের ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার একটা নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তীতে বিসিবি বলছে যে তারা এমন কিছু জানে না। তাহলে বিসিবির সূত্র থেকেই খবরটা ছড়িয়ে পড়লো, আপনাদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের কোনো আলোচনা এই বিষয়ে করেছেন কিনা বা কোনো খোঁজ খবর করেছেন কিনা, যে খবরটা আসলে তাহলে ছড়িয়ে পড়লো কিভাবে? আমরা স্পষ্টভাবে কিন্তু আমরা আমাদের বিবৃতি দিয়েছি, আমাদের অবস্থান ব্যক্ত করেছি। আর যেটা বলছেন যে একজন পার্টিকুলার একজন ক্রিকেটারের ব্যাপারে, যে তার ব্যাপারে ক্রিকেট বোর্ড যে দেশ ত্যাগের একটি নিষেধাজ্ঞা একটি গণমাধ্যমে এসেছে, সেই প্রেক্ষিতে আমরা কিন্তু আমাদের অবস্থান কিন্তু ব্যক্ত করেছি। আর ক্রিকেট বোর্ড কিন্তু স্পষ্টভাবে বলেছে যে না, তারা আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো কিছু তাদের পক্ষ থেকে যায়নি, নীতি নির্ধারণী পর্যায়ের পক্ষ থেকে যায়নি। এই ব্যাপারে কিন্তু কথা হয়েছে যে আমাদের যে অ্যান্টি কারাপশন ইউনিট রয়েছেন, অ্যান্টি কারাপশন ইউনিটের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, প্রফেশনালস, তার পক্ষ থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস গিয়েছে এবং এগুলো নিয়েও কিন্তু কালকে আপনি দেখবেন যে প্রেস কনফারেন্সেও কিন্তু কথা হয়েছে। তো ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা এই ব্যাপারটি সম্পূর্ণ ডিসএগ্রি করেছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে এই ক্ষমতা ক্রিকেট বোর্ড আসলে রাখেন কিনা, হ্যাঁ, এককভাবে রাখেন কিনা। তারা কিন্তু সেই জায়গায়ও কিন্তু তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন, সম্পূর্ণভাবে বলেছেন না, আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি। কিন্তু আমরা যেটা বলছিলাম যে একাধিক গণমাধ্যম বিষয়টা কভার করেছে এবং এই বিষয় নিয়ে আলোচনাও চলছিল গতকালকে সারাদিন ধরে, যে এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার একটা নির্দেশনা, সেটা আসলে বিসিবির পক্ষ থেকে বা বিসিবি এরকম কোনো অথরাইজড বডি কিনা যে তারা দেশ ত্যাগে নিষেধাজ্ঞার এরকম কোনো পরামর্শ দিতে পারে, সেটা তো তারা হয়তো বা পারে না। সেক্ষেত্রে খবরটা ছড়িয়ে পড়ার পরে ক্রিকেটারদের পক্ষ থেকেও নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেক্ষেত্রে কোয়াবের সাইড থেকে কোনো ধরনের কোনো আলোচনা বা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা? একটা জিনিস আমরা কিন্তু শুধুমাত্র গতকালকে নয়, গত পরশুদিন থেকেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে অনেকগুলো নাম এসেছে। আসলে আমরা কি অনেকগুলো নাম কিন্তু এসেছে, আমরা কি ধরে নিতে পারি যে বর্তমান প্রেক্ষিতে যাদের নাম এসেছে তারা সবাই জিনিসগুলোর সঙ্গে ইনভলভ? যদি কারো নাম এখানে ইনভলভ হয়ে না থাকে, তাহলে তার সামাজিক, তার ব্যক্তিগত পরিচিতি, তার পারিবারিক জীবন এবং ক্রিকেট ক্যারিয়ারটা কতটুকু আশঙ্কার ভিতরে পড়ে, এটা কি আমরা কখনো অনুধাবন করতে পারি? কাজেই আমরা যারা দায়িত্বশীল পর্যায়ে থাকি তাদেরকে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অনুধাবন করতে হবে। একজন ক্রিকেটারের সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। একজন ক্রিকেটার যখন বাংলাদেশ ক্রিকেটকে অনেক বেশি কন্ট্রিবিউট করে, আমি শতভাগ ক্রিকেটারদের কথা বলছি না, আমাদের ক্রিকেটে যে কলঙ্কের দাগ পড়েনি তা কিন্তু নয়। কাজেই দুই একজন বিচ্ছিন্নভাবে যারা বিভিন্ন এই ধরনের কাজে, যে ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের চর্চিত মূল্যবোধের বিরুদ্ধে যারা কাজ করেন, তাদের সংখ্যাটা কিন্তু নিতান্তই নগণ্য। কাজে এই নগণ্য সংখ্যাটাকে আমরা যদি একেবারেই কিন্তু অনেক ক্রিকেটারের মাঝে বিবেচনা করি, তাহলে কিন্তু জিনিসটা আসলে আসল চিত্রটি ফুটে ওঠে না। কাজেই আপনি যদি আসল চিত্র ফুটিয়ে তুলতে চান, ক্রিকেটের মূল সত্তা আপনার কন্টিনিউয়েশন রাখতে চান, তাহলে কিন্তু ঢালাও ভাবে কোনো ক্রিকেটারের বিরুদ্ধে ঢালাও ভাবে বলাটা কিন্তু সমীচীন হবে না। কাজেই আমরা চাই, ক্রিকেট বোর্ড কিন্তু ইতিমধ্যে এই ব্যাপারে কিন্তু কথা বলছেন, তারা একটা ট্রাইব্যুনাল গঠন করবেন। বিগত দিনে আমরা দেখেছি যে অ্যান্টি কারাপশন ইউনিট বিপিএল এর বিরুদ্ধে যেরকম জিরো টলারেন্স প্রকাশ করেছেন। গতকাল কিন্তু বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে যতটুকু মনে হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট এই ব্যাপারে অত্যন্ত জিরো টলারেন্সে আছেন এই বিষয়গুলো নিয়ে, এবং তিনি সম্ভবত একটা ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছেন, খুব শক্তিশালী একটা ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছেন। সেই ট্রাইব্যুনালের ভেতর দিয়েই কিন্তু আসলে বেরিয়ে আসবে যে বেশ কিছু বিষয় সামনে আসছে যেগুলো রটে তার কিছুটা বটে, এরকম কথাটা আমরা বলে থাকি। সেক্ষেত্রে বিসিবি তাদের বিবৃতিতেও বলেছে যে তারা একটা স্বাধীন কমিশন বা একটা কমিটি গঠন করবে, যারা কিনা এই ইস্যু ধরে আলোচনা এবং একই সঙ্গে বিষয়টা তদন্ত করবে। এবং আকসুর সঙ্গে জিরো টলারেন্স নীতিতে বিসিবি একই সঙ্গে কাজ করছে। বিপিএল এর এই ফিক্সিং এর আলোচনার ইস্যুতে বেশ কয়েকজন ক্রিকেটারের
বিষয় সামনে এসেছে, নামও প্রকাশ করেছে অনেক গণমাধ্যম ছবি সহকারে। এবং বিসিবি যেহেতু এই বিষয়টা নিয়ে অনেক সিরিয়াসলি কনসার্ন, তার মানে যে বিপিএল এর ফিক্সিং ইস্যুতে বিসিবি ভাবছে এবং বিসিবির পক্ষ থেকেও বিষয়টা একটা গুরুত্বপূর্ণ কনসার্ন। তার মানে বিসিবি তাদের বিবৃতিতেই মোটামুটি একটা বিষয় ক্লিয়ার করেছে যে ফিক্সিং ইস্যুতে তাদের কাছেও অনেক কিছু সন্দেহজনক মনে হয়েছে। আপনাদের সাইড থেকে আসলে সেরকম কিছু মনে হচ্ছে কিনা, বা বিসিবির সঙ্গে কথা বলে কি মনে হচ্ছে যে আসলেই ফিক্সিং ইস্যুতে বিসিবি বেশ দুশ্চিন্তায় রয়েছে এবারের বিপিএল এ? না, ডেফিনেটলি এটা তো অবশ্যই একটি দুশ্চিন্তার ব্যাপার। শুধুমাত্র বিসিবির জন্য কেন, আমাদের সকল ক্রিকেটার সহ ক্রিকেট কমিউনিটির জন্য এটা একটি দুশ্চিন্তার ব্যাপার। তবে একটা জিনিস কি আমার মনে হয় যে বোর্ড প্রেসিডেন্ট সহ অনেকের শতভাগ আন্তরিকতা রয়েছে এই ব্যাপারগুলো নিয়ে, এই ব্যাপারগুলো যেন না ঘটে বা তাদের জিরো টলারেন্স রয়েছে, বা যারা প্রফেশনালস রয়েছে, অ্যান্টি কারাপশন ইউনিটের যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, প্রফেশনালস হিসেবে আছেন, তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ কিন্তু প্রকাশ পায়নি। যেভাবে তারা নিজেদের ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন এবং পরবর্তীতে ডিলিট করেছেন, যেভাবে গণমাধ্যমের কাছে এগুলো প্রকাশিত হয়েছে, এগুলো কিন্তু কখনোই কাম্য হতে পারে না। আমার মনে হয় যে এটা এত সেন্সিটিভ, এত স্পর্শকাতর একটি জায়গা, এখানে প্রফেশনালদের আরো দায়িত্বশীলতার পরিচয় ছিল। তারা যদি দায়িত্বশীলতার পরিচয় দিতেন, আজকে কিন্তু গণমাধ্যম নিশ্চয়ই কোনো সূত্র থেকে এই তথ্যগুলো পেয়েছে। সেই সূত্রগুলো কারা, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা উচিত। কাজের ঢালাও ভাবে আজকে যদি তারা তাদের কাজ যথাযথভাবে পালন করতেন, তাহলে কিন্তু ঢালাও ভাবে এরকম ক্রিকেটারদের নাম গণমাধ্যমে আসতো না। কাজে এই ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে জিনিসগুলো কিন্তু করা উচিত, যেটা আপনার বিগত ট্রাইব্যুনালে কিন্তু আমরা দেখেছিলাম। নিঃসন্দেহে সেই সঙ্গে অর্থাৎ ফিক্সিং ইস্যুর সঙ্গে আরেকটা বিষয় সামনে চলে আসছে আলোচনায়, সেটা হচ্ছে পেমেন্ট ইস্যু। এবং সরকারের পক্ষ থেকেও বিষয়টা বেশ সিরিয়াসলি নেওয়া হচ্ছে। ক্রীড়া উপদেষ্টা ছিলেন গতকালকে বিসিবিতে এবং বিসিবির সঙ্গে আলোচনার পরে ফিক্সিং ইস্যুতেও তিনি বলেছিলেন যে আইনি বিষয়ের দিকে যাবেন তারা, এবং একই সঙ্গে পেমেন্ট ইস্যুটা যেহেতু সামনে চলে আসছে, সেক্ষেত্রে রাজশাহীর ক্ষেত্রে, দুর্বার রাজশাহীর ক্ষেত্রেও তারা আইনি বিষয়ের দিকে যাবেন যদি শেষ পর্যন্ত পেমেন্টের জটিলতাটা না কাটে। কিন্তু অলরেডি তো যে চুক্তিটা ছিল তারা সেটা ভঙ্গ করেছে রাজশাহীর মালিক পক্ষ। সেক্ষেত্রে কি এখনই আইনি বিষয়ের দিকে বা আইনি ব্যবস্থার দিকে যাওয়াটা একটা ভ্যালিড পয়েন্ট কিনা? গতকালকে যখন মাননীয় ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ডে এসেছেন এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, সেগুলো কিন্তু সত্যিই উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার। এবং উনি অত্যন্ত কিন্তু উদ্বিগ্ন ছিলেন। উনি প্লেয়ারদের নন পেমেন্ট ইস্যুটা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন, ম্যাচ ফিক্সিং নিয়ে উনি উদ্বিগ্ন ছিলেন। অনেকগুলো ব্যাপারেই কিন্তু তিনি অত্যন্ত সচেতন ভাবে তার সুপরামর্শগুলো দিয়েছেন। এবং আমরা দেখেছি তার সঙ্গে আপনার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে বসেছেন এবং ওনার মতামত উনি কিন্তু দিয়েছেন। তো সবকিছু মিলিয়েই কিন্তু ওনাকে অনেক কনসার্ন মনে হয়েছে। তবে আরেকটা ব্যাপার কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই বিপিএল এর শুরু থেকেই কিন্তু নন পেমেন্ট ইস্যুটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানবেন, আজকে আপনাকে বলি যে হয়তো বোর্ড প্রেসিডেন্ট নিজেও এটা বলছেন না, বোর্ড প্রেসিডেন্ট নতুন উনি যেহেতু ফরমার ক্যাপ্টেন ক্রিকেটার ছিলেন, আমরা গত বছরের পাওনা টাকা নিয়েও কিন্তু ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করছি এবং উনি কিন্তু পর্যায়ক্রমে ক্রিকেটারদের গত বছরের বিপিএল এর টাকা ক্রিকেট বোর্ডের ফান্ড থেকে পরিশোধ করেছেন। আপনি আরো জানবেন যে গতকালকে পর্যন্ত কিন্তু আমরা গত বছরের রিটেইনার প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কাজ করছি। তার মানে কি, গত বছরের প্লেয়ারদের 100% পেমেন্টও কিন্তু এখনো হয়নি। যেহেতু দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা গত বছর তাদের পেমেন্ট দেননি এবং এই বিপিএল এ সেই ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করেননি, কিন্তু ক্রিকেট বোর্ড তার ফান্ডের থেকে টাকা দিচ্ছেন। তো আমরা দেখছি যে বিপিএল এ কিন্তু ক্রমাগত এই জিনিসগুলো হচ্ছে। এখনই কিন্তু জিনিসগুলো নতুন নয়। আপনি দেখেন যে ফ্র্যাঞ্চাইজি যেটা ফ্রি দেয়া, ব্যাংক গ্যারান্টি, এটাও কিন্তু গত কয়েক বছর কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি কিন্তু দেননি। তো এটা কিন্তু নতুন নয়, বাট এই ধরনের উদাহরণ এরকম কন্টিনিউশন চলতে পারে না। আমার মনে হয় এটা একটা পরিসমাপ্তি কিন্তু প্রয়োজন। গতকালকে আমরা প্রেসিডেন্ট বক্সে দেখেছি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এসেছেন এবং ওনার সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট সহ মাননীয় ক্রীড়া উপদেষ্টা এবং অন্যান্য পরিচালকরা বসেছেন। আমার কাছে মনে হয় যে একটা ইতিবাচক কিন্তু হবে, কিন্তু এবছর যা হয়েছে এবং বিগত দিনগুলোতে যা হয়েছে, এটা চরম
অপেশাদারিত্বের বহিঃপ্রকাশ। নিঃসন্দেহে আপনি আপনাকে যেটা আমরা বলছিলেন আরেকটি এবং বলে রাখি, সেই কথাটাই আসলে গতকালকে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদও বলছিলেন যে এটা নতুন বিষয় নয়, পেমেন্টের জটিলতা গত কয়েক দশক ধরে আসলে বিপিএল শুরুর কয়েকটা আসর বাদ দিলে আমরা দেখেছি গেল 11টা বছর ধরে তিনি বলছিলেন ফারুক আহমেদ যে এই পেমেন্ট ইস্যুটা নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছে। 11টা বছর কিন্তু আমি এবার এটা নিয়ে কাজ করি শুধুমাত্র আপনি 11টি আসরের একটি আসরও আপনি পাবেন না যে 100% প্লেয়ার্স পেমেন্ট সঠিকভাবে হয়েছে। হ্যাঁ, হয়তো সময় লেগেছে, নানান কিছু, একটি বছরও কিন্তু আপনি পাবেন না। আরেকটা কথা বলে রাখি, এই বছর যদি আমরা দেখি যে প্রায় প্লেয়ারদের নন পেমেন্ট ইস্যুটা নির্ধারিত সময়ের মধ্যে না হয়, তাহলে কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে অত্যন্ত কঠোর অবস্থানে কিন্তু আমরা থাকব। ইতিমধ্যে কিন্তু আপনার ওভারসিজ প্লেয়াররা তাদের উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে কিন্তু এই ব্যাপারে অত্যন্ত কঠিনভাবে কিন্তু জিনিসগুলো মনিটরিং করছেন। গতকালকেও আমার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটারদের আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কথা হয়েছে, তারা তাদের কনসার্নের ব্যাপার জানিয়েছেন এবং এই ইস্যুগুলো কত তাড়াতাড়ি সমাধান করা যায় সে ব্যাপারে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। যেটা বলছিলেন যে বিসিবি তাদের পক্ষ থেকে বিসিবির ফান্ড থেকে পেমেন্ট ইস্যুটা ডিল করছে, কিন্তু এই বিষয়টা তো বছরের পর বছর হয়ে আসছে। এই বার্ডেন আসলে বিসিবি আর কতদিন নেবে? এবং আলটিমেটলি আপনি যেটা বলছিলেন যে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কনসার্ন জানানো হয়েছে, কারণ এখানে অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটারও খেলেন। সেই পেমেন্টের ইস্যুটা দেশের ইমেজের জন্য আলটিমেটলি ক্ষতিকর। তো এই বার্ডেনটা আসলে বিসিবি আর কতদিন টানবে? আপনি দেখেন কতদিন টানবে, খুব কষ্ট লাগে। আপনি দেখবেন ওয়াকার ইউনুসের মতো লিজেন্ডারি ক্রিকেটার একটি দলের কোচ হয়ে এসেছিলেন, তিনিও কিন্তু গত 3 বছর আগে বা 2 বছর আগে তিনিও কিন্তু তার শতভাগ পেমেন্ট পাননি। গতকালকে আপনাদের অবগতির জন্য জানাই, গতকালকে ইজাজ আহমেদ, বর্তমান সম্ভবত রাজশাহী টিমের কোচ, তিনি আমার সঙ্গে কথা বলেছেন এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। তিনি আমাকে বলেছেন যে ব্রাদার, আমি চলে যাচ্ছি, বাট আমার যে পেমেন্টের দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে আমি একজন ফরমার ক্রিকেটার, আমি পাকিস্তান জাতীয় দলে খেলেছি, আমার পেমেন্টের ব্যাপারটি আপনারা সুরাহা করবেন। কথাগুলো কিন্তু অত্যন্ত কষ্ট লাগে। আমি জানি না ভাবমূর্তি কতটুকু আমাদের ক্ষুণ্ণ হচ্ছে, কি হচ্ছে, আমরা সবাই জিনিসগুলো অবগত, কিন্তু এই যে একটা অপেশাদারিত্ব, টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 2 যুগ হয়ে গেল, আমরা বিপিএল আয়োজন করছি, এটা 11তম আসর, 11তম আসরেও সেই প্রথম আসরের মতো কথা শুনতে হচ্ছে বা তার থেকেও ভয়াবহ অবস্থায় দাঁড়াচ্ছে, এগুলো কিন্তু কখনোই কাম্য হতে পারে না। কাজেই এটার একটা আপনার সীমা রেখা টানা প্রয়োজন, সবকিছুর কিন্তু শেষ আছে। আমার মনে হয় ফারুক আহমেদ নতুন দায়িত্ব নিয়েছেন, তাকে অত্যন্ত আন্তরিক মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, আমার মনে হয় ওনার মাধ্যমেই একটি এই বিপিএল এর যে জটিলতা বিগত দিনে ছিল সেগুলোর একটি সমাধান হবে। উনি যে বলছেন যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে, ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট মাধ্যমেই কিন্তু এই জিনিসগুলো তিনি উত্তরণ ঘটাতে চান। আমার মনে হয় এই বিপিএল নিয়ে আমাদের দীর্ঘমেয়াদে একটি প্ল্যান করা উচিত এবং সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত। জি, সামনে আমরা আশাবাদী হচ্ছি এবং সামনের দিনগুলোতে এই সংকট কাটিয়ে উঠতে পারবে বিসিবি, সেই বিষয়টা ফারুক আহমেদও বলছেন। কিন্তু এবছর কোনো এ ধরনের উদ্যোগ চোখে পড়ছে কিনা, যেরকম একটা কাঠামো তৈরি করা হবে যেখানে আসলে এই পেমেন্ট জটিলতাটা থাকবে না পরবর্তী আসর থেকে? অন্তত আপনাদের চোখে এরকম কিছু পড়ছে কিনা? আসলে পেমেন্ট জটিলতা এবছর কিন্তু এখনো কিন্তু চোখে পড়েনি, সত্যিকার অর্থে যদি বলি এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে তাকে আমার ব্যক্তিগতভাবে, উনি শুরু থেকেই গত বছরের বিপিএল নিয়ে যেভাবে আমাদের সঙ্গে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করেছেন এবং প্লেয়ারদের পেমেন্ট গুলো পর্যায়ক্রমে পরিশোধ করছেন, আমার কাছে অত্যন্ত আশাবাদী মনে হচ্ছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ওনাকেও কিন্তু সময় দিতে হবে। গত 11 বছর একটি কাঠামো যেভাবে গড়ে উঠেছে, আপনি ফারুক আহমেদের 2 মাসে 3 মাসে সেই কাঠামোটা হয়তো ব্রেক করা সম্ভব ছিল না। আরেকটা ব্যাপার, আমি বোর্ড প্রেসিডেন্টকেও বিভিন্ন ভাবে জিনিসগুলো জানিয়েছি। বিপিএল কমিটিটাও কিন্তু আমার কাছে মনে হয় না গভর্নিং কাউন্সিল খুব বেশি ফাংশন করেছে। বোর্ড প্রেসিডেন্ট ছাড়া অন্য কাউকে সেরকম তৎপর মনে হয়নি। কাজেই ওনাকে এককভাবে এই পর্যন্ত আয়োজন করতে হয়েছে। তো আপনি যদি দেখেন এই বছর ইতিবাচক কিছু দিকও কিন্তু আছে। স্ট্যান্ডার্ড অফ আম্পায়ারিং, স্ট্যান্ডার্ড অফ টেকনোলজি, আমরা বিপিএল এর টেকনোলজি সম্পর্কে কিন্তু জানতাম। আপনার উইকেট, আপনার দর্শক, আপনি জানেন ইতিমধ্যে 10 কোটি টাকার উপরে টিকিট বিক্রি হয়েছে, অন্যান্য বছরে 4 কোটি টাকার বেশি বিক্রি হয়নি। তো এই ইতিবাচক দিকগুলো কিন্তু বিপিএল এর রয়েছে। আমরা যদি এই ইতিবাচক দিকগুলোকে সামনে নিয়ে, সততাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাই, তাহলেই কিন্তু বিপিএল এর যে অন্ধকার দিকগুলো আছে সেই অন্ধকার দিকগুলো থেকে আমাদের আলোর পথে কিন্তু আসা সম্ভব। সো
আমরা আশাবাদী হতেই হবে, আশাবাদ ছাড়া তো আর কোনো কিছু হবে না। তো আমরা তাদের প্রতি এবং যে সংগঠকরা আছেন তাদের প্রতি আশাবাদ রাখতে চাই যে নতুন করে যেন আবার বিপিএলটা সুন্দর হয়। তবে একটা জিনিস মনে রাখি, আগামী অক্টোবরে কিন্তু বিসিবি ক্রিকেট বোর্ডের নির্বাচন, তখনও কিন্তু নতুন একটা বোর্ড থাকবে। এটাকে আমাদের পুঁজি করা চলবে না যে অক্টোবরে নির্বাচন, ডিসেম্বরে এসে বিপিএল 2 মাস সময় পেলাম। কাজেই ক্রমাগত ভাবে কিন্তু এগুলোই হতে থাকবে। তো আমাদের প্রফেশনাল বডিটা যেন খুব বেশি ফাংশন করে, আগামী বিপিএলটা যেন সুন্দর হয়, সেই প্রত্যাশাই কিন্তু আমরা ক্রিকেটারদের পক্ষ থেকে করতে চাই। এই জায়গায় একটু সংক্ষেপে একটু প্রশ্নটা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, দেবব্রত পাল, একটু সংক্ষেপে যদি বলেন যে নতুন বিসিবির কমিটি যদি আসে তখনকার বিপিএল এর সেই প্রসেসটা কি আবার তাহলে নতুন করে শুরু হবে? ফারুক আহমেদ এখন যেটা করছেন সেই কাঠামোটা কি আবার নতুন করে তৈরি করতে হবে কিনা? নতুন কমিটি এসে আবারও বলবে কিনা যে আমরা খুব বেশি সময় পাইনি? অ্যাবসলিউটলি, আমি প্রশ্নটাই আজকে আপনার মাধ্যমে রেখে যেতে চাই যে 2 মাস থাকবে। সো ফারুক আহমেদ এই গত 5-6 মাস হাতে সময় রয়েছে, 5-6 মাসে যে প্রফেশনাল কাঠামোটা তৈরি করবে সেই কাঠামোর উপর ভিত্তি করেই কিন্তু আগামী বিপিএলটা হওয়া উচিত। আশা করছি যে নতুন বোর্ড যারা আসবেন তারা আর এই যে অজুহাতগুলো যেন আমরা না দেখি। একটা জিনিস কি আমি ব্যক্তিগতভাবে দেখেছি, বিপিএল নিয়ে 1 থেকে 2 জন কাজ করেন। আমরা যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিগ বেশ সহ আইপিএল বা নানান কিছুর সঙ্গে অনেকেই তুলনা করেন। আপনি কি জানেন যে আইপিএল এর সঙ্গে কতজন প্রফেশনালস কাজ করে? প্রায় 4 থেকে 4,500 প্রফেশনালস আইপিএল এর সঙ্গে কাজ করে। আমি দেখেছি ক্রিকেট বোর্ডে ম্যাক্সিমাম 3 থেকে 4 জন কাজ করেন। তো আমাদের ওই স্ট্যান্ডার্ডটা আমাদেরকে অনুধাবন করতে হবে। এই বিপিএল এর মাধ্যমে এবং সেই জায়গায় বিসিবি আরো বেশি প্রফেশনাল হবে। যে সংকটগুলো তৈরি হচ্ছে, খেলার চেয়ে ধুলাটা বেশি হচ্ছে বরাবরই বিপিএল এ, সেই সংকটগুলো সামনের আসরগুলোতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কাটিয়ে উঠতে পারবে সেই প্রত্যাশা করে আসলে শেষ করতে চাই। দেবব্রত পাল, অনেক ধন্যবাদ খেলাযোগের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম সাবেক ক্রিকেটার এবং কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালের সঙ্গে ফিক্সিং ইস্যু, খেলোয়াড়দের বিপিএল এ পেমেন্ট ইস্যু, এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।